রাজধানীতে প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের শাহবাগ এলাকার রণক্ষেত্র। ৫ দফা দাবিতে অটল শিক্ষার্থীরা আলোচনার জন্য ৮ সদস্যের কমিটি গঠন সরকারের। ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন ইসির। বিস্তারিত ঘোষণা কাল। সীমানা পুনর্নির্ধারণে ৪ দিনের শুনানি সম্পন্ন। কিছু রাজনৈতিক মহল পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের জন্য নিত্য নতুন দাবি তুলছে। ভোটে বাধাদানের হুমকি দিচ্ছে অভিযোগ মির্জা ফখরুলের। ডাকসু নির্বাচনে চলছে প্রচারণা। ভিপি প্রার্থী জালালের হামলায় রুমমেট আহত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রারের পদত্যাগ সহ ১৯ দাবি ছাত্র দলের। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি। শুনানি ২১ অক্টোবর। নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ৩ দফা দাবিতে প্রকৌশলের আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার সময় বাধা দেয় পুলিশ। এতে শিক্ষার্থীদের সঙ্গে ধস্তাধস্তি হয় আইন শৃঙ্খলা বাহিনীর। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। ব্যবহার করা হয় জল কামানো। মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয় পুরো শাহবাগ এলাকা। পুলিশ সহ আহত হয় বেশ কয়েকজন। পুলিশি হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জানায় শিক্ষার্থীরা। ৫ দফা দাবি না মানা হলে রাজপথ ছেড়ে না যাওয়ার ঘোষণাও তাদের। এস এম ফজলের রিপোর্টে বিস্তারিত। প্রকৌশলের আন্দোলনরত শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশের রাবার বুলেট, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে ছত্রভঙ্গ হয়ে যায় শিক্ষার্থীরা। থেমে থেমে চলে রাবার বুলেট, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। পাল্টা জবাবে ইট পাটকেল নিক্ষেপ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, বিনা কারণে পুলিশ হামলা করেছে তাদের লং মার্চ কর্মসূচিতে। এতে পুলিশ সহ আহত হয়েছেন অনেকে। আমরা দেশের ব্রাইটেস্ট ব্রেইন আমাদের উপরে হামলা করতেছে, সাউন্ড গ্রেনেড মারতেছে, লাঠিচার্জ করতেছে। আমরা তাদের গায়ে হাত চেঞ্জ করা হয় নাই। ওরা আমাদের উপর লাঠিচার্জ করছে, টিয়ারশেল মারছে, সাউন্ড গ্রেনেড মারছে, আমাদের উপর ইটও মারছে। আমরা বলছি যে তাহলে ৩টা পর্যন্ত আমরা অপেক্ষা করব, কিন্তু আমরা যমুনার সামনে অবস্থান করব 3টা পর্যন্ত। তারা এই অবস্থান করতে দেয় নাই। আমরা যে আন্দোলনটা করছি সেটা তো তাদের জানা, এবং সেটা দমানোর জন্যই তারা ১৪৪ ধারা জারি করেছে। সেটা ভঙ্গ করেই আমরা এসেছি। দেশের মেধাবীদের উপর টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড মারছে। আরো বলা লাগবে। ডিল ছাড়া হয়েছে, ইট মারছে। লাঠিচার্জ করছে পিঠে, পায়ে, হাতে, সব জায়গায়। এই যে দেখেন আপনারা রক্তাক্ত করে ফেলছে। দেখেন কেন মারতেছে বলেন, জিজ্ঞেস করেন তাদেরকে। আমরা আমাদের যৌক্তিক দাবিতে আসছি। পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, ক্ষমা চাইতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে, এমন দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের উপর বর্বরিচিত এবং ন্যাক্কারজনক হামলার জন্য আন্দোলনকারীদের সামনে এসে উপস্থিত হয়ে উক্ত ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে। প্রজ্ঞাপনের মাধ্যমে ইতিপূর্বে গঠিত কমিটিকে আমরা আমাদের প্রতিনিধিত্বের অনুপযুক্ত মনে করি। উক্ত কমিটিকে আমরা প্রত্যাখ্যান করলাম এবং এ মর্মে সংশ্লিষ্ট ৩ উপদেষ্টা জনাব মোহাম্মদ ফাউজুল কবির খান, জনাব আদিলুর রহমান এবং সৈয়দা রিজওয়ানা হাসানকে আজকে এসে এর নিশ্চয়তা প্রদান করতে হবে। অবিলম্বে আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব। এর আগে ঘোষিত লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নিতে শিক্ষার্থীরা অবস্থান নেয় শাহবাগে। তাদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে শাহবাগ এলাকা। ঘণ্টা তিনেক চলে তাদের কর্মসূচি। তুলে ধরা হয় ৩ দফা দাবি। যেখানে কিনা পলিটেকনিকরা ১০ম গ্রেডে ইজিলি সেখান থেকে প্রমোশন পেয়ে ৩৩% প্রমোশন পেয়ে ৯ম গ্রেডে আসতেছে। এখন তাদের দাবি হচ্ছে তারা এই 33% টাকাও বাড়াইতেছে। ৯ম গ্রেডে যেন তারা কোয়ালিফিকেশন ছাড়া ঢুকতে না পারে, আর ১০ম গ্রেডটা সবার জন্য যেন উন্মুক্ত করে দেওয়া হয়, এটাই আমাদের দাবি আছে। বুয়ের ১৭ ব্যাচের এক ভাই যিনি নিজ পদে চাকরি করছেন, তাকে হচ্ছে ওখানকার ডিপ্লোমা টেকনিশিয়ানরা হত্যার হুমকি এবং গালিগালাজ করে। ডিপ্লোমারা নামের পিছনে ইঞ্জিনিয়ার লাগাতে পারবে না,
আমরা মন্ত্রণালয়ে বসার চেষ্টা করেছি, আমাদের সমস্যার সমাধানের চেষ্টা করেছি, সম্ভব হয় নাই। আগের সরকারের সময় দেখছি সেখানে ডাইরেক্ট বলা হইতো 10টা হুন্ডা 20টা গুন্ডা নির্বাচন ঠান্ডা, এখন হয়ে গেছে 10টা হুন্ডা 20টা গুন্ডা বিএসসি ইঞ্জিনিয়াররা ঠান্ডা। আমরা চাই যে এইটার ন্যায্য বিচার হোক। বন্ধ হয়ে যায় শাহবাগ ও আশপাশের সড়ক, দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। নীলক্ষেতে যাইতে চাইছিলাম, রাস্তা বন্ধ কারণে আমি নীলক্ষেতে যাইতে পারলাম না, আবার ইউটার্ন নিয়ে আমি আবার ব্যাগে যাইতেছি। এটা তো আমাদের জন্য একটু ভোগান্তি, মানে এখন রিক্সা নিয়ে আমাকে আবার যেতে হবে এই রোদের মধ্যে, ভোগান্তি। যাইতে পারতেছি না, সমস্যা তো অবশ্যই আছে। সমস্যা তো অবশ্যই আছে, এই যে অনেক মানলে হাইটা যাইতে হইতেছে, গাড়ি চলাচল ওইবারে যাইতে পারতেছি না বা ওইবারে আসতে পারতেছি না, এটা একটা দুর্ভোগ। যমুনা ও সচিবালয় অভিমুখে যে কোনো কর্মসূচি রুখতে সতর্ক অবস্থানে পুলিশ। ইট মারছে আর ওই যে তাদের কাছে যে হেক্সা চাকু টাইপের ছিল, এটা কয়েকটা জায়গায় আমাদেরকে মারার কারণে আমাদের কয়েকটা ছেলেপেলে কিন্তু এখন গুরুতর আহত। শান্তিপূর্ণ আন্দোলন কখন থাকে, যে আমাদের ব্লকের ভিতরে যখন একেবারে যমুনার মানে প্রধান উপদেষ্টা বাসভবনের উপরে ঢুকে যায় তখন কি আর শান্তিপূর্ণ থাকে? সেক্ষেত্রে আসলে তো আমাদের আর কিছু করার থাকে না এখানে আমাদের। তাহলে তো ওই যে আমাদের চাকরি বাকরি আর করার দরকার নেই, ওই রাষ্ট্রও বলবে তোমরা বলবে ভাই তোমরা চলে আসো, তো এইটা সিকিউরিটি যদি তোমাদের না দিতে পারো তাহলে তোমাদের চাকরি করার দরকারটা কি? আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে ছাড় দেওয়ার সুযোগ নেই, এমনটাই জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে সমস্যা সমাধানে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খানকে প্রধান করে 8 সদস্যের কমিটি গঠন করেছে সরকার। উপদেষ্টা ফাউজুল কবির সাংবাদিকদের জানিয়েছেন, বুয়েট শিক্ষার্থীদের সড়ক অবরোধের প্রয়োজন নেই, যথাযথ প্রক্রিয়া মেনে সংশ্লিষ্ট দফতরের মাধ্যমে পেশ করা হলে সহজেই সমাধান করা সম্ভব। সচিবালয়ে বড় পরিবেশ বিষয়ক উপদেষ্টা রোজওয়ানা হাসান বলেন, সমস্যা সমাধানে প্রতিনিধি দল চাইলে সংশ্লিষ্ট উপদেষ্টাদের সাথে কথা বলতে পারেন। উপদেষ্টারা জানান, বুয়েটের শিক্ষার্থীরা রাস্তা বন্ধ করে মানুষের ভোগান্তি করে যে আন্দোলন করছেন এটি ঠিক নয়। তাদের দাবির বিষয় এখনও সরকারের কাছে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব আসেনি। প্রস্তাব পেলে এই বিষয় সহজেই সমাধান সম্ভব বলেও মন্তব্য করেন উপদেষ্টারা। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খানকে প্রধান করে 8 সদস্যের কমিটি গঠনের পর তিনি শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান। বলেন, সরকার আলোচনার মাধ্যমে সমাধান চাইছে, তাই শিক্ষার্থীদের নতুন কর্মসূচির প্রয়োজন নেই। বার্তাটা হচ্ছে যে আপনারা ইয়েতে ফিরে যান, নিজ শিক্ষা প্রতিষ্ঠানে তারা যাতে ফিরে যায়। কারণ আমরা তো দেখতেছি সরকারের উপদেষ্টাদের নিয়ে একটা এবং তাদের প্রতিনিধিদের নিয়েও তো আমরা একটা কমিটি করতে দিই। আমরা সব কিছু শুনে একটা সিদ্ধান্ত নেব। তারা আছেন ডিগ্রি ইঞ্জিনিয়ারদের প্রতিনিধি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতিনিধি, সবার প্রতিনিধির সমন্বয়ে আমরা আলাপ করে আমরা সিদ্ধান্ত নেব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার দুপুরে নির্বাচন সচিবালয়ে সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ শুনানির বিরতিতে কমিশনের এক সভায় নির্বাচনের রোডম্যাপ অনুমোদন করে ইসি। তবে বিকেলে ব্রিফিংয়ে এই বিষয়ে স্পষ্ট কিছু না বললেও বৃহস্পতিবার আরও বিস্তারিত তথ্য দেওয়ার কথা জানান ইসি সচিব আখতার আহমেদ। শুভ মাহফুজের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের ঘোষণা নিয়ে গত কয়েকদিন ধরে নির্বাচন কমিশনে চলছে তোড়জোড়। অবশেষে নির্বাচন কমিশন রোডম্যাপের অনুমোদন দিলেও ঘোষণার তারিখ নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। নির্বাচন কমিশন সূত্র বলছে, অনুমোদন হওয়া রোডম্যাপে 30 নভেম্বর ভোটার তালিকা চূড়ান্ত করার কথা উল্লেখ থাকলেও কবে তফসিল কিংবা ভোট গ্রহণ তার কিছুই উল্লেখ থাকবে না। বুধবার বিকেলে ইসি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন কমিশন সচিব আখতার আহমেদ। আচ্ছা, সব কথাই যদি আজকেই বলে দিই তাহলে আর কালকের জন্য গোপন রাখলাম কি? আমি আপনাদেরকে আগামীকালকে ইনশাল্লাহ আরও ভালো কিছু আরও বাড়তি কিছু তথ্য দিব। সে পর্যন্ত একটু অপেক্ষা করেন। হ্যাভ নাইস টাইম। ইসি সচিব জানান, শুনানি সম্পন্ন হওয়া 84টি আসনের সীমানা নিষ্পত্তি হবে সহসাই। আমি ঠিক আধা ঘন্টা আগে এসেছি সীমানার এই শুনানির কমপ্লিট করে। এখন আপনি আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমার কাছে এমন কোনো জাদু কাঠি নেই যে আমি আপনাকে বলবো আগামীকালকে হয়ে যাবে। আমি আপনাদেরকে যথাসম্ভব শীঘ্রই এটাকে করব, কেননা এটার সাথে অনেক কিছু সম্পর্কিত আছে। এই তাগিদটা আমরাও বুঝি। এর আগে দিনব্যাপী ইসি সচিবালয়ের অডিটোরিয়ামে চলতে থাকে শেষ দিনের সীমানা পুনর্নির্ধারণের অভিযোগ আপত্তির উপর শুনানি। এদিনও বিভিন্ন সীমানা নিয়ে উঠে আসে পক্ষে বিপক্ষে মত। সিরাজগঞ্জ এলাকাটা আওয়ামী বিরোধী এলাকা হিসাবে চিহ্নিত হয়। তৎকালীন সরকার ষড়যন্ত্র করে
2008 সালে চৌহালিকে ইনাদপুর সাথে ঢুকে দেয়। আমরা চৌহালি, ইনাদপুর এবং সাদাতপুরের 4টি ইউনিয়ন নিয়ে যে আসন ছিল আগে সে আসন ফিরে যাচ্ছে। সাথিয়ার ভোটার সংখ্যা এই 3টি যে উপজেলা আছে এর মধ্যে সবচেয়ে বেশি, 3,40,000-এর কাছাকাছি। এত মানে জনবহুল একটি অঞ্চল, এই অঞ্চলটাকে একক সংসদীয় আসন করাটা এটা হলো যৌক্তিক দাবি, এটা নিয়ে আমরা এসেছিলাম। চরভদ্রাসন, সদরপুর এবং ভাঙ্গা 3টা মিলিয়ে একটি আসন করা হয়েছে। অর্থাৎ ফ্রম দ্য ভেরি বিগিনিং আমাদের এই 3টি আসনকে একত্রিত করে ফরিদপুর 4 একটি আসন করাটাই হচ্ছে বেআইনি ছিল। শেষ দিনে 12 জেলার 18টি সংসদীয় আসনের 260টি সহ 4 দিনে মোট 1893টি শুনানি সম্পন্ন করে নির্বাচন কমিশন। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন বানচালে কিছু রাজনৈতিক দল অযৌক্তিক দাবি করছে। অন্তর্বর্তী সরকারের ভেতরে থাকা কিছু লোক চাচ্ছে গণতান্ত্রিক সরকার যেন ক্ষমতায় না আসতে পারে। ভোট নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রবীণ রাজনীতিবিদ কাজী জাফর আহমেদের 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা হয়। কাজী জাফর আহমেদের রাজনৈতিক জীবনের নানা স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আজ ঐক্যবদ্ধ হয়েছি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের মানুষের আশা ছিল রাজনৈতিক পট পরিবর্তনের পরেই নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু দ্রুত নির্বাচন না হওয়ায় আশাহত হচ্ছে জনগণ, সেই সাথে হচ্ছে ষড়যন্ত্র। একজন ব্যক্তি যিনি বাংলাদেশে বিখ্যাত ব্যাংক লুটের জন্য তিনি 2,500 কোটি টাকা দিয়ে দিয়েছেন হাসিনাকে। আমি টাকা করি না, এ সালাম দিল্লিতে বসে তিনি 2,500 কোটি টাকা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন এবং পরিকল্পনা করেছেন যে কিভাবে ওই টাকাকে ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে এবং হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনবে। আমি বুঝি না আমাদের মানুষেরা কেন জানি না একটা কমপ্লেসেন্সিতে ভুগছে। মির্জা ফখরুল বলেন, দেশ এখনো কঠিন সময়ে পার করছে, দ্রুত সুষ্ঠু নির্বাচন না হলে দেখা দিতে পারে ভয়াবহ সংকট। অনেক বেশি আমাদেরকে এখন আমাদের লক্ষ্য অর্জনের জন্য কাজ করতে হবে। আমরা যদি মনে করে থাকি যে আমরা জিতে গেছি, সবকিছু ঠিক হয়ে গেছে, তাহলে বিরাট ভুল হবে, বিরাট ভুল হবে। আপনার সরকারের ভেতরে একটা মহল, তারা অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যে এই যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে। নির্বাচনের জন্য দ্রুত চূড়ান্ত ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আবারও আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি কোনোদিন রাজনীতিতে আপনার সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। ডাকসু নির্বাচনে ভোট কেন্দ্র বাড়ানোর দাবিতে আবেদনপত্র জমা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। কৃত্রিম লাইন তৈরি করে ভোট গ্রহণে বাধা দেয়া হতে পারে আশঙ্কা ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলামের। অন্য প্রার্থীদের অভিযোগ, প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্ত নিরুৎসাহিত করবে সাধারণ ভোটারদের। নির্বাচনী বিধি বাস্তবায়নেও গাছাড়া ভাব প্রশাসনের। এদিকে চিফ রিটার্নিং কর্মকর্তা জানালেন, নির্বাচনী বিধি বাস্তবায়নে কাজ করছে বিশেষ টাস্ক ফোর্স। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের আমেজ ক্যাম্পাসে। প্রচারের বাধা ওঠার পর থেকেই ভোটারদের কাছে টানতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বুধবার নির্বাচনী প্রচারের ফাঁকেই চিফ রিটার্নিং কর্মকর্তার অফিসে যান ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম। আবেদন করেন ভোট কেন্দ্র বাড়ানোর। অভিযোগ দেন নির্বাচনী বিধি ভঙ্গের। গত 2019 সালে যে ডাকসু নির্বাচন হয়েছিল, যে ফেক লাইন, কৃত্রিম লাইন তৈরি হয়েছিল, যার কারণে অনাবাসিক ছেলেমেয়েরা ভোট দিতে পারেনি। তো এইটা নিয়ে ছেলেদের মেয়েদের মধ্যে আতঙ্ক এবং শঙ্কা কাজ করছে। এগুলো নিয়ে আমাদের আশঙ্কার জায়গা ছিল। এটা আমরা নির্বাচন যে চিফ রিটার্নিং অফিসার আছেন ওনার কাছে আমরা সেটা জানিয়ে গিয়েছি। ডাকসু নির্বাচনের দিন সেনা মোতায়েন, মেট্রো রেল স্টেশন বন্ধ থাকার মতো ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ভোটারদের নিরুৎসাহিত করা, নির্বাচনী বিধি প্রয়োগে পক্ষপাতিত্ব সহ বিভিন্ন অভিযোগ আছে প্রার্থীদের।
যে বিশ্ববিদ্যালয়ের ওয়ালে প্যারেক দিয়ে লাগানো বা হচ্ছে স্থাপনার কোনো ক্ষতি হবে সেখানে সাঁটানো, ব্যানার সাঁটানো, এগুলো নিষিদ্ধ। পরে আমরা নির্বাচন কমিশনকে আগের দিন ফোন দিয়ে বলেছিলাম যে আমরা কি এরকম পারবো কিনা, যে হচ্ছে ফ্রেমে লাগিয়ে ব্যানার লাগাতে পারবো কিনা, আমাদের স্পষ্ট বলছে পারবা। এরপরে আমরা আমাদের সেই ক্ষুদ্র সক্ষমতায় ক্যাম্পাসের বিভিন্ন স্পটে আমাদের প্যানেলের পরিচিতি করানোর জন্য সেগুলো দিয়েছি। দেওয়ার পরে সারাদিন কোনো খোঁজখবর নাই। যখন হঠাৎ রাত 10টা-11টার পরে ফিডব্যাক আসছে যে এটা আচরণবিধির মনে লঙ্ঘন হচ্ছে। গতকালকে না তার আগে আমরা দেখেছি নানাভাবে আচরণবিধি ভঙ্গ করা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা নেয়নি। আমরা তাদের যে বিধিমালাটার মধ্যে শুরুতে অনেক গ্যাপ ছিল। আমি স্যারের সাথে কথা বলেছিলাম প্রধান নির্বাচন কমিশনারের সাথে, সেখানে দেখা গেছে যে সারানো যাবে না, তার মানে কি টাঙানো যাবে এটা কিন্তু স্পষ্ট ছিল না। আর দেখা ছিল যে গাছে লাগানো যাবে না, তাহলে কি ঝুলানো যাবে এটা স্পষ্ট ছিল না। তো এই অস্পষ্টতার জায়গা থেকে অনেকে সুযোগ নিয়েছে, অনেক ব্যাখ্যা দিচ্ছে। মিলিটারি ডিপ্লয় করার কথা 14 দিন আগে থেকে বলে দেখে ভোটারদের ভয় দেখায় রাখতেছে। 8 তারিখ থেকে যদি মেট্রো রেল বন্ধ থাকে তাহলে অসংখ্য শিক্ষার্থী যারা মিরপুর বা ওই অঞ্চলগুলি থেকে আসে তাদের আশা ব্যাহত হবে। কাজে ভোটার টার্ন আউট কীভাবে হাই হবে সেই বিষয়ে কোনো রকম দৃষ্টিপাত আমরা তাদের ক্ষেত্রে দেখতেছি না। নির্বাচনী বিধি প্রয়োগে বিশেষ টাস্কফোর্স কাজ করছে বলে জানিয়েছেন ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। কমিশনে যদি লিখিত অভিযোগ আসে সে একইভাবে টাস্কফোর্সে যাবে। টাস্কফোর্স তার অপরাধের পরিমাণ দেখবে এবং সেটার শাস্তিযোগ্য হলে আচরণবিধিতে বলা আছে তার প্রার্থিতা অথবা অন্য কোনো শাস্তি, যেটাই তার প্রাপ্য সেটা নিশ্চয়ই আমাদের টাস্কফোর্স করবে। ফেসিবাদের পতনের পর সুষ্ঠু ডাকসু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণের পথে যাত্রার সূচনা হবে, এমনটাই প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমেদ জালালের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা হয়েছে। রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে রাজধানীর শাহবাগ থানায় এই মামলা হয়। দুপুরে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আসামি জালালকে আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হলে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে। এতে আহত হন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রবিউল হক। জালাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম বিভাগের শিক্ষার্থী। ছুরিকাঘাতের ঘটনায় জালালকে হল থেকে বহিষ্কারও করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তানফির মোহাম্মদ হায়দার আরিফ ও রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলামের পদত্যাগ সহ 19 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তারা এই কর্মসূচি পালন করে। পাশাপাশি শিক্ষার্থীদের শতভাগ আবাসন নিশ্চিত সহ অনাবাসিকদের আবাসন ভাতা, চাকসুর তফসিল ঘোষণা, শিক্ষক নিয়োগে শুদ্ধতা ও শাটলের ভোগান্তি নিরসন সহ 19 দফা দাবি জানানো হয়। তাদের অভিযোগ, প্রশাসনের সঙ্গে যুক্ত এই দুজনই পক্ষপাত দুষ্ট, একটি সংগঠনকে বিশেষ সুবিধা দিয়েছেন। ছাত্রদল বলছে, আস্থাহীন ও দলবাজ রেজিস্ট্রার ও প্রক্টরকে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বহাল রেখে চাকসুর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। অবিলম্বে প্রক্টর ও রেজিস্ট্রারের পদত্যাগ কিংবা ক্ষমা না চাইলে তারা আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারিও দেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ রিভিউ আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। 21 অক্টোবর এ বিষয়ে শুনানির দিন ঠিক করা হয়। পরে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়া রায়টি ক্যান্সারের মতো, এ থেকে জাতিকে রক্ষা করতে হবে। আর তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল এবং গণতন্ত্র ও রায় নিয়ে প্রতারণা করায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের বিরুদ্ধে আরও মামলা হওয়া উচিত বলে মনে করেন আইনজীবীরা। গ্যালমান শফির রিপোর্ট। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করে সংবিধানের 13শ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে রায় দেন তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হকের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বেঞ্চ। সেই রায়ের বিরুদ্ধে করা 5টি পৃথক রিভিউ আবেদনের উপর 2 দিন শুনানি হয়। শুনানি শেষে আপিলের অনুমতি দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি জেলে যাওয়ার কারণ হচ্ছে তিনি শুধু বিচার বিভাগকে ধ্বংস করেন নাই, এদেশের মানুষের সমস্ত অধিকারকে ধুলায় মিশিয়ে দিয়েছেন। ক্রিমিনাল প্রসিডিউর কোড অনুসারে এইটা অলসো ক্রিমিনাল অফেন্স অলসো, এবং সেই কারণে খায়রুল হকের বিরুদ্ধে
আমরা সেই ধারাগুলো চিন্তা করে আমরা পরবর্তীতে আরও মামলা তার বিরুদ্ধে হওয়ার সম্ভাবনা আছে। আগামী 21শে অক্টোবর টপ আইটেম হিসাবে এই আপিলটি শুনানি হবে। ত্রয়োদশ সংশোধনী মামলার যে আপিল বিভাগের রায়টা এটা যুক্তিহীন এবং এটা গ্রহণযোগ্য নয়। রিভিউ শুনানির আবেদন করেছি, এখন রিভিউ হবে এবং রিভিউর মাধ্যমে আমরা আশা করি যে প্রতিকার পাবো। আমরা আশা করি যে ত্রয়োদশ সংশোধনী মামলার আপিল বিভাগের রায়টা বাতিল হবে। আদেশের পর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে যে সংক্ষিপ্ত রায় দিয়েছিলেন, পূর্ণাঙ্গ রায়ে তা পরিবর্তন করে অপরাধ করেছেন। তাই আপিল শুনানিতে খায়রুল হকের শাস্তি দাবি করেন তিনি। প্রধান বিচারপতি মনে করেন একটা কার্যকর সমাধান হওয়া উচিত, আমরাও মনে করি এটা একটা কার্যকর সমাধান হওয়া উচিত। কারণ আমরা চাই না বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আর কোনো মায়ের বুক খালি হোক। মানুষের কথা বলার অধিকার, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার দীর্ঘস্থায়ীভাবে এটা একটা সমাধান হবে। রিভিউর শুনানিতে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রাফাত আহমেদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সাময়িক সমাধান দিতে চায় না আপিল বিভাগ। নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চান তারা। গ্যালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার বিচার শুরু হয়েছে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সূচনা বক্তব্য রাখেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সাক্ষ্য গ্রহণ শুরু হবে কাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে 6 আসামির উপস্থিতিতে সূচনা বক্তব্য শেষ হয়। এ সময় সাইদের বাবা ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। তিনি কাল বৃহস্পতিবার সাক্ষ্য দেবেন। এই মামলায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ওই সময়ের ভিসি হাসিবুর রশিদ সহ 30 আসামির মধ্যে 24 জন পলাতক। মামলায় গ্রেফতার 6 আসামিকে এই দিন সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। 46 জন প্রত্যক্ষ সাক্ষী সহ 62 সাক্ষীর নাম দেওয়া হয়েছে মামলায়। কিভাবে জুলাই আন্দোলন দমন শেষে শেখ হাসিনা উস্কানি ও নির্দেশনা দিয়েছেন, সূচনা বক্তব্যে তা তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দেশে ডিজিটাল লেনদেন চালুর 1.5 দশক পরও নগদ টাকার চাহিদা প্রতি বছরে 10% হারে বাড়ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এ কারণে ক্যাশলেস সোসাইটি বাস্তবায়ন বেশ চ্যালেঞ্জিং বলে মনে করেন তিনি। তবে এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান খান জানিয়েছেন, দুর্নীতিমুক্ত দেশ গড়তে ক্যাশলেস অর্থনীতি চালুর কোনো বিকল্প নেই। জিয়াউল হক সবুজের রিপোর্ট। গেল 5 বছরে বিশ্বে নগদবিহীন লেনদেন বেড়েছে 82%। এই ধারা বজায় থাকলে 2030 সাল নাগাদ ক্যাশবিহীন লেনদেনের বৈশ্বিক হার ছাড়াবে 61%। এদিক দিয়ে সবচেয়ে এগিয়ে চীন। দেশটিতে শহরে বাস করা 90% মানুষ নগদবিহীন লেনদেনে অভ্যস্ত হলেও উল্টো চিত্র বাংলাদেশে। এখানকার 95% মানুষ এখনও নির্ভরশীল নগদ টাকার ব্যবহারে। বুধবার এমন তথ্যই উঠে এলো ক্যাশলেস বাংলাদেশ সামিটে। ক্যাশলেস ইকোনমি অনেক সময় আবার এটা যেন আয়হীন অর্থনীতিতে পরিণত না হয়। ক্যাশলেস ইকোনমি দিয়ে ইনকাম বাড়াতে হবে এবং যারা এই ক্যাশলেস ইকোনমি ইনকামের বাইরে আছে তাদের এর ভিতরে ঢুকাতে হবে। আলোচকরা জানান 2024 সালে দেশে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন হয়েছে প্রায় 5,000 কোটি টাকার। মোবাইলে আর্থিক সেবা প্রদান করা 13টি ব্যাংকের মাধ্যমে যেই লেনদেন হচ্ছে তা বৈশ্বিক মোবাইল ব্যাংকিংয়ের প্রায় 9%। এনবিআর চেয়ারম্যান জানালেন, কর ফাঁকি বন্ধে নগদবিহীন লেনদেনের কোনো বিকল্প নেই। আমরা যদি রাষ্ট্রীয়ভাবে যেতে চাই যে এই মুহূর্তে আমাদের রাষ্ট্রের সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা যে এটা একটা দুর্নীতিমুক্ত দেশ হবে, ক্যাশলেস হলে এর চেয়ে ভালো আর কোনো কিছু নাই। কারণ আপনি যখনই যেভাবেই ট্রানজাকশনটা করেন না কেন, যেগুলো রেকর্ডেড হয়ে যাবে, তার মানে সবাই জানবে যে আমার তো এভরিথিং রেকর্ডেড। তবে ডিজিটাল লেনদেন চালুর 1.5 দশক পরও একই হারে নগদ টাকার ব্যবহার বৃদ্ধিতে হতাশা জানালেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। আমরা দিনে 5,000 কোটি টাকা করে ট্রানজাকশন করছি, খুব ভালো কথা, কিন্তু ওয়ার ইজ দ্য ইম্প্যাক্ট অন ক্যাশ রিডাকশন? প্রত্যেক বছর যদি 10% করে বাড়তে থাকে, এবং এটা গত বছরও বেড়েছে, 20 বছর আগেও বেড়েছে, ওই অ্যাবাউট 10%। উই হ্যাভ টু থিঙ্ক মোর ক্রিয়েটিভলি, not traditionally. It is not helping. Many of our policies sometimes are boomerang হয়ে আমাদের কাছে ফিরে আসতেছে। দেখা যাচ্ছে ক্যাশ সবই হচ্ছে, কিন্তু ক্যাশের ব্যবহারটা আমার কমছে না, এবং আলটিমেটলি দ্য ক্যাশ ডিপেন্ডেন্সি অ্যান্ড ক্যাশ করাপশন, ক্যাশ ট্যাক্স ইভেশন, ট্যাক্স এটসেট্রা সব
All the agents are prevailing. গভর্নর জানান ডাক বিভাগের সক্ষমতা না থাকায় মোবাইল ব্যাংকিং সেবা দেওয়া প্রতিষ্ঠান নগদকে শিগগিরই বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে। We have decided at the highest level that we are going to privatize Nagad. জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। দফায় দফায় তফসিল কাটাছেঁড়া ও নির্বাচনের তারিখ পেছানোর আভাসে আবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের নতুন তারিখ ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর এফ নজরুল ইসলাম। তিনি জানান 14 দিন পিছিয়ে 15 সেপ্টেম্বরের পরিবর্তে 29 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন। দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানিয়েছেন। এতে ক্ষুব্ধ প্রার্থী ও শিক্ষার্থীরা। তারা বলেন, এরই মধ্যে কয়েক দফা পেছানোর পর আগামী 15 সেপ্টেম্বর রাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। এরপর আবারও কোনো তারিখ পেছানো হচ্ছে। নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলেও জানান তারা। অন্যদিকে প্রধান রিটার্নিং কর্মকর্তা বললেন, ভোট পেছানো যৌক্তিক, তবে নির্ধারিত সময়ে শান্তিপূর্ণ নির্বাচন চান সাধারণ শিক্ষার্থীরা। এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ রাকসুর সর্বশেষ নির্বাচন হয় 1989 সালে। সে সময় ভিপি নির্বাচিত হন বর্তমান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও রুহুল কুদ্দুস বাবু জিএস। এরপর কেটে গেছে দীর্ঘ 35 বছর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিলের রায় ঘোষণা করা হয়েছে। সকাল 9টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে এই শুনানি শুরু হয়, চলে দুপুর 2টা পর্যন্ত। রায়ে 13 প্রার্থীর মোট 15টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব AKM রাশিদুল আলম। আগামীকাল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। 29 আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুরু হবে প্রচার কার্যক্রম। 11 সেপ্টেম্বর জাকসু ও হল সংসদ নির্বাচন। ভোটার বিশ্ববিদ্যালয়ের 11,919 জন শিক্ষার্থী। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে। রাজধানীতে প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শাহবাগ এলাকার রণক্ষেত্র। 5 দফা দাবিতে অটল শিক্ষার্থীরা। আলোচনার জন্য 8 সদস্যের কমিটি গঠন সরকারের। ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন ইসির। বিস্তারিত ঘোষণা কাল। সীমানা পুনর্নির্ধারণে 4 দিনের শুনানি সম্পন্ন। কিছু রাজনৈতিক মহল পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের জন্য নিত্য নতুন দাবি তুলছে। ভোটে বাধাদানের হুমকি দিচ্ছে অভিযোগ মির্জা ফখরুলের। ডাকসু নির্বাচনে চলছে প্রচারণা। ভিপি প্রার্থী জালালের হামলায় রুমমেট আহত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রারের পদত্যাগ সহ 19 দাবি ছাত্র দলের। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি। শুনানি 21 অক্টোবর। নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদটা 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।